তো কারো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারো। আমরা মোটামুটি অ্যানালাইসিসের বা অ্যাপ্লিকেশন ঠিক না, অ্যানালাইসিসের দোরগোড়ায় পৌঁছে আছি। তো পংসির একটা 201 পেজে, একজন জিজ্ঞেস করেছিল 201 পেজে, 201 পেজের 201 পেজের আচ্ছা 19, 23, 28। ওকে, 201 পেজে তো 19 নেই, যাই হোক 19, 23, 28 এই তিনটে জিজ্ঞেস করেছিল। তো প্রথমত বলি যে 19 যেটা আছে আমি দেখতে পাচ্ছি 1 প্লাস 2/x এর হোল টু দি পাওয়ার 3/x আছে। তো আমরা এর ক্ষেত্রে অর্থাৎ 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার 1/x, আর একটা আছে 1 প্লাস 1/x এর হোল টু দি পাওয়ার x, এই দুটো লিমিট দিয়ে মোটামুটি ভাবে আমরা ফর্মুলা জানি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x, তাই তো এটা কি হয়, আর একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1/x এর হোল টু দি পাওয়ার, সম্ভবত এই দুটো ফর্মুলা, কিংবা ইনফিনিটি এটা 0 কিনা একটু দেখে নেব। তো এই দুটো ফর্মুলা আমরা জানি, এখান থেকে অর্থাৎ লিমিটিং ভ্যালুটা আমাদের কি হবে, ইনফিনিটি এখানে x সম্ভবত 1/x, আর যদি আমি ভুল হয়ে থাকি তোমরা বলো, আর নাহলে উল্টোটা হবে, অর্থাৎ 1 প্লাস 1/x এর হোল টু দি পাওয়ার। সম্ভবত আমি ঠিকই লিখেছি। তো আমাদের এটা 0 হবে, এটা 0 হবে, এটাই। তো আমাদের যেটা এখানে আছে সেটা হচ্ছে যে 1 প্লাস 2/x, 1 প্লাস 2/x হোল টু দি পাওয়ার 3/x আছে, এইটা আছে। এবারে এখানে দেখো এই 3/x থাকার ফলে আমাদের একটু সমস্যা তৈরি হয়েছে এখানে, সম্ভবত এটা প্রিন্টিং এর একটু সমস্যা আছে আমার যতদূর মনে হচ্ছে, নাহলে কিন্তু এটা করা যাবে না। তার কারণ আমরা এখানে যে ফর্মুলা গুলো শিখেছি 1/x হলে এখানে পাওয়ারে x আছে, এখানে 1/x হলে হবে না। তো আমি x ধরে নিয়ে যদি করি, জানি না কি অ্যান্সার দিয়েছে, তাহলে এখানে আমার কি করছি না, এখানে 2 এসেছে মানে আমার এখানে যখন x আসে তখন ওখানে 1/x আছে, তখন ওখানে x আসতে হবে। তো এখানে 2 এলে ওখানেও 2 আনতে হবে, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2/x এর হোল টু দি পাওয়ার 3x সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2/x এর হোল টু দি পাওয়ার, তাহলে আমাকে 2x করতে হয়, কিন্তু আমার ছিল 3x, তো সেটাকে আমার অ্যাডজাস্ট করতে গেলে এটাকে কি করতে হবে, 3 এর 2 আনতে হবে। তাহলে ভেতরের ভ্যালুটা ই হয়ে গেল, আর বাইরে আমার 3 এর 2, তাহলে e টু দি পাওয়ার 3 এর 2। তো আমাদের যে অপশন আছে তার মধ্যে দেখতে পাচ্ছি যে অপশন ডি তে যে অ্যান্সারটা আছে সেটা হয়ে যাচ্ছে। হয়তো এখানে প্রিন্টিং এ ভুলভাল করেছে, দেখে নিচ্ছি আমি, এটা হচ্ছে 19 এর ডি দিয়েছে, বুঝতে পারলে আলপনা মানা দিয়েছিলে কোশ্চেনটা, তো এটা একটু প্রিন্টিং এ ভুল আছে, ওটা 3/x হবে না, ওটা 3x হবে, নাহলে অ্যান্সার আসবে না। এটা গেল 1 নম্বর, 19 গেল। এরপরে জিজ্ঞেস করছিলে তুমি 23 এবং 28। তো 23-এ যেটা আছে দেখো, এই যে লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস, এগুলো যেগুলো দিয়েছো তুমি সবই বিতর্কিত। তো লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস log x ডিভাইডেড বাই x আছে। তো যদি আমাদের 0 প্লাস হয়, আমাদের log 0 মানে আমরা জানি মাইনাস ইনফিনিটি, log 0 মানে মাইনাস ইনফিনিটি, তাহলে সেক্ষেত্রে আমাদের নিচে x মানে আমাদের হচ্ছে নিচে 0, তাহলে মাইনাস ইনফিনিটি বা এর নিচে হচ্ছে 0। তো এই ধরনের আমরা লিমিট কি করে ক্যালকুলেট করব, আমি আবারও বলছি, যাদের কাছে বই নেই তারা দেখো, এটা দেওয়া আছে, যেটা লিমিট, তোমরা যদি কেউ কিছু বলতে চাও বলো, আমি কারো কথা শুনতে পাচ্ছি না। log x বাই x, স্যার বলছিলাম 19 নম্বর অঙ্কটা 3/x যে হচ্ছে না, হচ্ছে তো স্যার হিসেবে হচ্ছে 3/x এ কি করছো বলো। স্যার অ্যাকচুয়ালি আমি করছি ওই যে 1+x/2 এর পাওয়ার 3/x আছে, ওটাকে লিখতে পারি তো e টু দি পাওয়ার log 1+x/2 এর পাওয়ার 3/x। এবার 3/x টা সামনে চলে আসবে, পাওয়ার যেহেতু আছে, তো 3/x এর সামনে এসে আমি log 1+x এর ফর্মুলাটা ফেলবো, মানে x - x² 2 + x³ 3। তারপর যদি আমি x এ ডিভাইড করি, তাহলে আমার হাফ মাইনাস x/8 এরকম আসবে। আবার জিরোটা বসিয়ে দিই, e টু বা 3/2 চলে আসছে। আমি
আমি সরাসরি এর ফর্মুলা ফেলতে গিয়ে বলেছি যে ভুল আছে বা 3x হলে বেটার হয়। আর একটা ব্যাপার তুমি যেটা বললে সেটা আমি দেখতে পারি, সেটা হচ্ছে যে ঠিকই বলেছো, হয়তো হতে পারে যে 3/x আছে। তো তো আমার যেহেতু এখানে x হুম টেন্ডস টু 0 আছে, তাহলে আমার হচ্ছে x টেন্ডস টু 0 আছে মানে ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকারে আছে আমি ভাবতে পারি। তো হুম এখানে আমরা y যদি ধরে নিই, তাহলে y ধরে নিলে কি হচ্ছে না log y ইকুয়াল টু পাওয়ারটা আমার কোফিসিয়েন্ট হয়ে গেল, তাহলে 3/x log অফ 1 প্লাস 2/x। এটা যদি আমি করি তাহলে বোথ সাইডে যদি লিমিট নিয়ে নিই, লিমিট এক্সটেন্ডস টু আমার 0 আছে, তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0, এখানে log 1 টা 0 হচ্ছে, নিচে 0 হচ্ছে, তাহলে ডেরিভেটিভ করে দিচ্ছি 3 ইনটু এটা ডেরিভেটিভ হচ্ছে x বাই x প্লাস 2, এটা ডেরিভেটিভ x বাই x প্লাস 2 ইনটু মাইনাস 2/x স্কয়ার, আর নিচেরটার 1। এই তো ব্যাপারটা নাকি, এটা বলছো? তাহলে এটা যদি হয় স্যার আহ, হ্যাঁ দেখুন বলো। দেখুন দেখুন কাটাকুটি এটা হয়েছে, এক্স কেটে যাচ্ছে। মাইনাস 6 বাই কত হচ্ছে x ইনটু x প্লাস 2, কত x কাটছে বলো তো? স্যার এটা কি করে বসাতে পারি? সেটা স্যার এটা তো আসলে লগ 1 প্লাস x এর ফর্মুলা ফেলতে বলছিলাম আপনাকে। তুমি সিরিজ ভাঙতে বলছো? হ্যাঁ সিরিজ হিসেবে ভাঙুন। নাহলে এইভাবে হলে তো আসবে না, আমি যতদূর দেখছি। এরকম না স্যার আসছে না, এইভাবে সেটা সিরিজ বসানো হিসেবে যাবে ভাঙুন না। দেখুন। হ্যাঁ আমি জানি তো এইভাবে বসানো যাবে না, আমি সেই জন্যই বললাম যে ওটা, আছে স্যার। সেটা আমি বুঝতে পেরেছি, আমি দেখলাম তো যে ওভাবে হয় না বলেই আমি বিকল্প ভাবলাম। তাহলে 1 মাইনাস 2/x প্লাস 4/x স্কয়ার, এটা বলছো? স্যার লগ 1 প্লাস x এর ফর্মুলা তো x মাইনাস এস স্কয়ার বাই 2 দিয়ে শুরু হয়, x দিয়ে শুরু হয়। হ্যাঁ 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 x মাইনাস এস স্কয়ার বাই 2 মানে x মাইনাস ও x 2 বাই স্কয়ার বাই x 2 আছে মানে না 4 স্যার, x বাই 2 আছে তো ওখানে কোশ্চেনে। আপনি যে 1 প্লাস 2/x লিখেছেন ওখানে x বাই 2 আছে। x বাই 2 আছে এক্স না তো, না স্যার 2/x তো। 2/x তো না আছে। 19 নাম্বারটা বলছেন না, 19 নাম্বারটা বলছেন হ্যাঁ তো। হ্যাঁ আমার কাছে কিন্তু নতুন যেটা আপডেটেড বই সেটা x বাই 2 আছে। আমি সেটাই বলছি তাহলে তো তো, হয়ে যাবে। যে যেদিন একটা আমার কথাটা তো এইটাই, আমি তো এটাই প্রশ্নটা তুলেছি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যে আচ্ছা। হয় আমাকে হ্যাঁ হ্যাঁ হুম, টাকে চেঞ্জ করতে হবে, নাহলে ভেতরটাকে চেঞ্জ করতে হুম। হবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার কয়েকদিন আগে সেটা কিনলাম যে তো কোনো একটা বইটা, চেঞ্জ হবে। ওখানে x বাই 2 লেখা আছে। হ্যাঁ, হুম 2/x হলে তো কোনো হুম, কাজ মানে তুমি নেই, হ্যাঁ আমাকে এমনি বলে অসুবিধা দেবো। নেই। এবারে বুঝতে পারলে কেসটা, হুম হুম। সেই জন্যই বলছি আমি যখন হ্যাঁ হ্যাঁ ভুল ঠিক আছে। আছে ঠিক আমাদের আছে। যাদের আছে 1 প্লাস 2/x এর হোল টু দি পাওয়ার 3/x আছে, এইটা ভুল আছে। হয় তোমার 1 প্লাস 2/x এর হোল টু দি পাওয়ার 3x করতে হবে, নতুবা 1 প্লাস x/2 এর হোল টু দি পাওয়ার 3/x করতে হবে, যে কোনো একটা করতে হবে, আমি এটাই বলতে চাইছি তোমাকে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এরপর যেটা বলছিলাম 23-এর যে প্রবলেমটা ছিল সেটার দিকে একটু তাকাও। 23-এরটার দিকে তাকাও, কি বলেছে দেখো। 23-এ তোমার log এক্সটেন্স টু 0 প্লাস আছে, 0 প্লাস আছে, log x বাই x আছে, এটাও দেখো বিতর্কিত একটু। তোমাদের নতুন বই যদি কোনো চেঞ্জ থাকে বলো প্রতিদিন। লিমিট এক্সটেন্স টু 0 প্লাস log অফ x বাই x আছে। না স্যার এটাই আছে তো। তাহলে আমরা, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি দেখো, আমরা আমাদের যেটুকু আমরা জানি যে ইনডিটারমিনেট ফর্ম, অর্থাৎ দে মেবি ইনফিনিটি বাই ইনফিনিটি, 0/0, এইরকম ফর্মে থাকলে আমরা সরাসরি ডেরিভেটিভের ব্যাপারটাতে আসি বা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করি। এখন এখানে যেহেতু আমার এক্সটেন্স টু 0 প্লাস আছে, তো লগ 0 মান হচ্ছে মাইনাস ইনফিনিটি, লগ 0 মান মাইনাস ইনফিনিটি। তো আমরা সেই জায়গার দিক থেকে, আর নিচে যেহেতু আমার আছে কত না এক্সটেন্স টু 0 আছে, তো এক্সটেন্স টু 0 হলে আমরা এখানে কি করে বলতে পারি যে মাইনাস ইনফিনিটি অ্যান্সার হবে? আমি যতদূর জানি এটা মাইনাস ইনফিনিটি দেওয়া আছে। এটাও কিন্তু একটু বিতর্কিত প্রবলেম, তোমরা একটু ভেবে দেখো, আমার মনে হচ্ছে, এবার আমি জানি না। হিসেবে কারণ ডাব্লিউ এক্সিস্ট হওয়া উচিত স্যার। হ্যাঁ সেই সেন্সে বলছি যে আমাদের হুম এক্ষেত্রে এক্সিস্ট হুম করছে না বা এই ধরনের কিছু বলা উচিত ছিল, সেটা মাইনাস ইনফিনিটি কি করে হবে? তাই এটাও বিতর্কিত প্রবলেম, জানি না, আমি বলতেও পারবো না, আমি ছেড়ে দিলাম। এই ধরনের বিতর্কিত প্রবলেম নিয়ে বেকার সময় নষ্ট করা দরকার নেই। আর একটা আমাকে বলেছে দেখতে 28, দেখো তো 28 কি বলেছে। 28 একটা করা যাবে, 28 একটা বক্স ফাংশন আছে। 28 বলেছে যে বক্স এক্স বাই 2x এক্সটেন্স টু ইনফিনিটি বক্স এক্স বাই 2x, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি বক্স এক্স বাই 2x, ঠিক আছে? তো এখানে
আমার এক্স টেন্ডস টু ইনফিনিটি, তো এক্স যদি আমাদের ইন্টিজার হয়ে যায়, দুটো ম্যাটার দেখো, একটা হচ্ছে এক্স মেবি ইন্টিজার, এক্স মেবি ফ্র্যাকশন, বা আমাদের যেটা আমরা বলে থাকি যে ভগ্নাংশ সংখ্যা থাকতে পারে। তো যদি ভগ্নাংশ সংখ্যা থাকে, ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন আবার দু ধরনের হয়। ধরো কোথাও আমি পেলাম 2 দশমিক সামথিং, তাহলে তার ক্ষেত্রে বক্স ফাংশন মানে আমি এই 2টা পাবো। আবার কোথাও পেলাম 0 পয়েন্ট সামথিং, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু 0 পাবো বক্সটা। এটা আগে ঠিক করো। 2 নম্বর হচ্ছে যে যেহেতু আমার এখানে এক্সট্রা লার্জ, অর্থাৎ বক্স এক্স আমাদের এক্স যেহেতু টেন্ডস টু ইনফিনিটিভ করা আছে, তাহলে আমরা লার্জ বলতে আমরা ধরে নিতে পারি যে ওখান থেকে একটা ইন্টিজার পার্টি পাবো। লার্জ মানে তো সে তার পয়েন্ট দিয়ে আসবে না, সেটা যদি দশমিক সংখ্যা হয়, সামথিং তারপরে পয়েন্ট তারপর কিছু না কিছু থাকবে, অর্থাৎ ওখান থেকে আমি পূর্ণ সংখ্যা হিসাবে এক্স কে পাবো। অর্থাৎ এই জিনিসটার কথা বলছি যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি বক্স এক্স অলওয়েজ এক্স দেবে, ইন্টিজার হিসাবে আমি পাবো। এবং নিচে আমার 2x আছে, তো সেক্ষেত্রে আমরা তো সরাসরি এখানে করে দিতে পারি, যেটা সেটা হচ্ছে হাফ হবে। বলো এই কনসেপ্টটা করতে পারো। কিংবা যদি মনে করো যে অ্যাকচুয়ালি যেটা এখানে করা আছে, আমি যত দেখেছিলাম, আমার তিনটে প্রবলেম বলেছিল বলে আমি দেখেছি, তো ওই হাফটা যদি আমি মাইনাস করে শুরু করি, লিমিটের যে কন্ডিশন দিয়ে অ্যাপ্লাই করি, যে ইনফিনিটিভের ক্ষেত্রে তোমরা মাপার বই যারা করেছো দেখবে যে এক্স টেন্ডস টু ইনফিনিটি, সেক্ষেত্রে আমাদের আমরা লিমিটিং ভ্যালু যখন বের করি মড অফ এক্স মাইনাস সামথিং এল, তখন সেই ক্রাইটেরিয়া সেখানে একটা জি নিয়ে আসি, ক্যাপিটাল জি, অর্থাৎ এক্স গ্রেটার দেন জি হলে পারে সেক্ষেত্রে আমাদের কি হয় না, লিমিটিং ভ্যালুটা ওই যে ভ্যালুটা ধরেছিলাম লিমিটিং ভ্যালু তার দিকে টেন করে, অর্থাৎ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন হোয়েনেভার আমাদের এক্স গ্রেটার দেন জি। তো সেটা দিয়েও করতে পারো, সেখানে লিমিটিং ভ্যালুটাকে হাফ ধরে করা হচ্ছে। নতুবা আমার মনে হয় আমি যদি এই কনসেপ্টে অ্যাপ্লাই করি, যে যেহেতু আমার এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, তো ইনফিনিটিভ আছে ভেরি লার্জ নাম্বার, তো লার্জ নাম্বার মানে সেটা আমাদের অবভিয়াসলি সেখান থেকে আমরা একটা ইন্টিজার পার্ট পাবো। আমাদের সেখানে 0 হওয়ার চান্স নেই, কারণ 0 পয়েন্ট সামথিং হচ্ছে না। তো ইন্টিজার পাচ্ছি মানে ইন্টিজার এক্স হিসাবে পাচ্ছে, নিচে 2x আছে, তো সেখান থেকে আমাদের হাফ হয়ে যাচ্ছে। এই হলো আমাদের তিনটে যে প্রবলেম ছিল বললাম। এবারে তোমাদের কিছু কোয়ারি থাকলে বলো, নাহলে আমরা আজকে নতুন যে অংশ অর্থাৎ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে অ্যাপ্লিকেশন আমরা অ্যানালিসিস শুরু করেছিলাম, এবার অ্যাপ্লিকেশনটা একদম বলে দেবো, তারপর দোয়া করে আমাদের শেষ স্যার বল। স্যার 56 দেখুন তো, 56। 35 দেখুন, 35টা একটু। আচ্ছা হ্যালো স্যার। 35 দেখছিলাম, 35 56 সবই দেখছিলাম। 35 কি হচ্ছে, এটা তো বইয়ের অঙ্ক গো। এটা সম্ভবত মাইনাস 1/6 কিছু আসবে, আমার ঠিক খেয়াল নেই। না 10 এ মানে 1/6 আছে, এটা তো তোমার লগ নিয়ে করলেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার। y ইকুয়াল টু sin x বাই x এর হোল টু দি পাওয়ার 1/x, যাদের মাইথিক হচ্ছে মোটা অ্যানালাইসিস বইটা আছে তাতে তো করে দেওয়া আছে। আচ্ছা বলো এবারে 56 বললো। 56 দেখো বলেছে 0,4 থেকে 3,9 এর মধ্যে একটা কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করা হয়েছে। It is a function from 0,4 to 3,9, তাহলে f of x আমাদের কোনটা হবে? Then there must be x as the result. আচ্ছা অ্যাকচুয়ালি দেখো আমাদের অপশন দেখে এখানে করতে পারি 4x + 1, যদি আমি এটাকে ধরি যে অ্যান্সার হবে, তাহলে আমাদের ভ্যালুগুলো কিন্তু এই 3 থেকে 9 এর মধ্যেই থাকতে হবে। তো আমার যেহেতু 0,4 আছে, 0,4 মানে আমরা 4 কে নেব ক্লোজ ইন্টারভ্যাল, তো x এর ভ্যালু যদি 4 হয়, 4 × 4 16 + 1 17, সেটা থাকছে না, তো সেই ভ্যালুটার মধ্যে থাকছে না, তাহলে আমাদের এই অপশন হলো না। নেক্সট আমাদের 2 নম্বরে যেটা আছে 3 × f of x = 2x + 6, তাহলে এইটা বাই 3 আছে। এবার আমি x এর ভ্যালু যদি বসাই, তাহলে আমি সর্বোচ্চটাই বসালাম, 4 বসালাম, তাহলে 4 × 2 = 8, 8 × 6 = 14, 14/3, 14/3 থাকছে, 14/3 থাকছে। আচ্ছা সর্বোচ্চটাই বসে বসে দেখি, তারপর আমি তার নিচের কোনো ভ্যালুর কথা দেখবো, কারণ সেক্ষেত্রে সর্বোচ্চটা থাকলে ওটা তো থাকবেই, আর নিচের ভ্যালুটা দেখে নেবো যে 3 এর থেকে ছোট হয়ে গেল, তখন সেটাও হবে না। যেমন এটার ক্ষেত্রে দেখো 0টাকে ইনক্লুড করছে, যেমন আমরা 4 এর জন্য দেখলাম হচ্ছে, কিন্তু 0 এর জন্য দেখো যখন 0 বসাচ্ছি 6/3 2 কিন্তু নেই, আমার কোডোমেনে অর্থাৎ রেঞ্জ সেট কিন্তু 3 থেকে 9, তাহলে এটাও কিন্তু আমার হবে না, নেক্সট আমরা 3 নম্বর অপশন সি তে যেটা আছে f of x = 3x + 6/2, এক্ষেত্রে দেখো যখন 0 বসাচ্ছি 3 পাচ্ছি, আছে এখানে ডোমেন, অসুবিধা নেই।
যখন 4 বসাচ্ছি 4 3 12, 12 হচ্ছে 18, 18/2 9, এটা কিন্তু থাকছে দুটো ক্ষেত্রে। আরেকবার লাস্টেরটা দেখে নেই। লাস্টেরটার ক্ষেত্রে কিন্তু আমাদের লাস্টেরটার ক্ষেত্রে জিরোর জন্য থাকবে না, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে বুদ্ধদেব? কি আছে অপশন? ঠিকই আছে স্যার। আর বলো কার কি তৈরি হচ্ছে। স্যার 71 বলবেন একটু। বই পড়ো, যত কিছু বই পড়ো, এমসিকিউ একটা দেখলে ঠিক আছে, বইয়ের যত করোনারি এক্সারসাইজ সেগুলো দেখাই যেটা। f of x equal to sin of mod k x. Okay, sin of mod k x, fx is continuous nowhere, f is continuous and differentiable everywhere except at the integral values of k. আচ্ছা, তারপর হচ্ছে f is continuous and differentiable everywhere, f is continuous but nowhere differentiable, এতগুলো কন্ডিশন আছে। আচ্ছা দেখো, তো এখানে আমরা একটা জিনিস ভাবতে পারি যে x গ্রেটার দেন 0, k এর ভ্যালু যাই হোক না কেন, k এর ইন্টিগ্রাল ভ্যালু বা আর কিছু তো বলা নেই তো সব, তো sin kx whenever x greater than 0, minus sin kx whenever x less than 0, and 0 whenever x equal to 0, তো এই ফাংশনটা কিন্তু x equal to 0 তে আমার কন্টিনিউয়াস হবে বাট নট ডেরিভেবল। তাহলে কন্টিনিউয়াস বাট নট ডেরিভেবল এরকম কিছু আছে? কন্টিনিউয়াস বাট ডেরিভেবল কিন্তু জিরোতে নয়, নো হোয়ার হবে না, সব জায়গায় যে ডেরিভেবল নয় তা নয়। হ্যাঁ, তাহলে ডিফারেন্সিয়েবল এভরি ভ্যালু দেখেন কি দাঁড়ায়, কন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস নো হোয়ার এর গল্প নেই। এফ ইজ কন্টিনিউয়াস, আর ডিফারেন্সিয়েবল শুধু হচ্ছে জিরোতে হবে না, ডিফারেন্সিয়েবল এভরি হোয়ার, এভরি হোয়ার এক্সেপ্ট অ্যান ইন্টিগ্রাল ভ্যালুজ অফ কে। কে এর ইন্টিগ্রাল ভ্যালুর জন্য না, কে এর ইন্টিগ্রাল ভ্যালুর সঙ্গে কি সম্পর্ক? কে এর ইন্টিগ্রাল ভ্যালু হলে তো আমাদের কি বলে জিরো হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে সাইন 2π 0, না না কে আছে এটা পাই না, 2x, ও তাহলে সেক্ষেত্রে হতে পারে আমাদের কন্টিনিউয়াসটা হবে নিশ্চিত, এবং কন্টিনিউয়াসটা যেহেতু হচ্ছে আর 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, তাহলে ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার এই কেসটা আসবে না। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস আর কি বলতে পারি দেখো, কন্টিনিউয়াসটা হচ্ছে আর কি একটা অ্যানসার দিয়েছে স্যার, বি অ্যানসার দিয়েছে স্যার। বি দিতে হবে। কেন বলছি, তোমার নো হোয়ার ডিফারেন্সিয়েবলের গল্প নেই, কারণ জিরোতে শুধু ডিফারেন্সিয়েবল না, বাদ বাকি সবই ডিফারেন্সিয়েবল। এই তো 11-12 এর প্রবলেম দেখেছো তোমরা, তাই এখানে সাইন মড এক্স আছে, এখানে কে এক্স এর উপরে নির্ভর করে আমরা পজিটিভ নেগেটিভ নিচ্ছি। তাহলে হয়ে গেল ওটা। আর বলো কোনটা? দেখুন না, বলছি 71 যেমন হচ্ছে কন্টিনিউয়াস বাট নো হোয়ার ডিফারেন্সিয়েবল হচ্ছে না, ডি অপশন হচ্ছে না। এ যেমন এফ ইজ কন্টিনিউয়াস নো হোয়ার, ওটাও হচ্ছে না। এফ ইজ কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, এটাও হচ্ছে না, তাহলে সেখানে বি বাকি তাহলে তো বি বলতে হবে। কত বললে? 84 স্যার 55 দেখুন তো, 55 55 না, আগে 54 দেখি। ঠিক আছে, বলছে যে if f is strictly increasing on d, then f inverse exists and it is strictly decreasing on d. F inverse exists and it is strictly increasing on d. F inverse does not exist. F inverse is piecewise monotonic. দেখো strictly increasing, এসব স্টেটমেন্ট বেস তো, ইনক্রিজ করছে, স্ট্রিক্টলি ইনক্রিজিং, তো স্ট্রিক্টলি ইনক্রিজিং করা মানে সবসময় আমাদের বাড়তে থাকবে। তো এফ ইজ অনলি কোথায় গেল, এফ ইনভার্স এক্সিস্ট এন্ড ইট ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং। আচ্ছা, ইনভার্সটা কি হবে? ইনক্রিজিং ফাংশনের ইনভার্স কি ডিক্রিজিং? দেখো অবভিয়াসলি সম্ভবত দেখো হতেও পারে। আমরা ধরো স্যার এটা কত নম্বর প্রবলেম? এটা হচ্ছে 84। ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তো এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে বাড়বে, কমার সাথে সাথে কমবে, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন যখন তুমি এর ইনভার্সটা নেবে 1/x, তখন x এর ভ্যালু বাড়ার সাথে সাথে কমবে, তাহলে সেটা বলতে পারি। হ্যাঁ, কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে সব ক্ষেত্রে এক্সিস্ট করবে কিনা সেটা একটা ফ্যাক্টর আছে। যদি এখানে 0 পয়েন্টে এটা ইনভার্স এক্সিস্ট করবে না, আমি সেটার কথা বলছি। হ্যাঁ, যে সবসময় যে এক্সিস্ট করবে তার কি মানে?
যদি এক্সিস্ট করে তাহলে ঠিক আছে, কিন্তু এক্সিস্ট না Sir, করলে তখন কি হবে? হ্যাঁ বলো। 1/x ইনভার্স ফাংশন 1/x কিভাবে হচ্ছে? 1/x স্কোয়ার। ইনভার্স ফাংশনটা স্যার 1/x বলছে কিভাবে ইনভার্স হচ্ছে? ফাংশন y 1/x কি হচ্ছে, তো fx ইকুয়াল টু y ইনভার্স বললেই তো ফাংশন হবে। কি হয়? y ইকুয়াল টু f অফ x, y ইকুয়াল টু ই হয়ে যাচ্ছে, x ই হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের কি আচ্ছা, তো x হয়ে যাচ্ছে, ভুল বলা Sir, ঠিকই বলেছি, এক্ষেত্রে x ই থাকছে। আরে y Sir, ইকুয়াল এটা টু একটা f অফ x। স্টেটমেন্ট। সেটা একটা হ্যাঁ, স্টেটমেন্ট, মানে থিওরেম আছে যেটা যদি f অফ x হয় তাহলে আমি ইনক্রিজিং হবে এবং প্রথমেই বলেছি যে স্টেটমেন্ট আছে এটা, এবং যেহেতু এটা ইনক্রিজিং তাহলে উল্টো দিক থেকে এটাও ডিক্রিজিং ফাংশন, ডিক্রিজিং হবে না, ওটাও আমরা কি বলে এক্সিস্ট করবে এবং স্ট্রিক্টলি ইনক্রিজিংই হবে, তাই তো নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। না, আমার প্রথমে ইনভার্স বলতে আমি একেবারে রেসিপ্রোকাল করে দিয়েছিলাম, ওটা রেসিপ্রোকাল নট ইনভার্স। আচ্ছা, নেক্সট। তো 86 টা দেখুন না। 92 হ্যাঁ বলো 86। আচ্ছা আচ্ছা, 85 কে একটা বলছিল, এ ফাংশন কি মনোটোনিক ফাংশন? 85 বললে কেউ? 55 ও 55, 55 কি ছিল গো? দাঁড়ান, 55, ও which one of the following function is continuous function? কোনটা তোমার কন্টিনিউয়াস ফাংশন হবে? তো দেখো 0, এর মধ্যে বলেছে, তো তুমি ওই 0, এর মধ্যে কোনো ফাংশনে যদি ভ্যালু না পাও তাহলে সেক্ষেত্রে হবে না। যেমন তোমার ধরো এই যে বিতে যেমন তোমার সাইন পাই বাই এক্স আছে, তো এক্সটা তো বিতে কেন, এতেও তোমার আছে যে কস অফ 1/x আছে, তো জিরোটাকে তো ইনক্লুড করেছে, তো জিরোটাকে যদি ইনক্লুড করে সেক্ষেত্রে সামথিং বাই জিরো সমান কি হয়ে যাবে, আমাদের ইনফিনিটিভ হয়ে যাবে না? সামথিং বাই জিরো সমান যদি ইনফিনিটিভ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এ বা বি দুটোর ক্ষেত্রে আমাদের নিচে দেখা যাচ্ছে এক্স আছে, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি না। নেক্সট হচ্ছে আমাদের ডিতেও দেখো আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু 1/x আছে, ওখানেও জিরো ইনক্লুড আছে, ওটাও পাচ্ছি না, তাহলে এটা বাকি থাকলো সি, সিতে অবশ্যই হতে হবে। বোঝা গেল? স্যার সিটা ভুল দেওয়া আছে না স্যার, 1 - 2 cos x। ওটা 2x হবে না, ওটা 2 হবে না, মানে 2 cos x হবে না, শুধু cos x হবে সম্ভবত, বুঝলে? ওটা 1 - cos x বাই x স্কয়ার হবে সম্ভবত। হ্যাঁ, যাক কিছু বলেনি কেউ। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এবারে কি 65 একটু বলবেন তো? 65 65 দেখি দাঁড়াও কি আছে। হ্যাঁ, x sin 1/x কন্টিনিউয়াস, একদম এইচএস এর প্রবলেম, এইচএস এর বইয়ে পড়ে দেওয়া আছে, এইভাবে করতে হবে। mod of x sin 1/x minus 0 is less than epsilon wherever mod of x minus 0 less than 10, এটা আছে কি আছে আমি যদি পড়ে দেখিনি, আমি জাস্ট বললাম x sin 1/x f of x equal to এটা, then f of x is সব 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 কন্টিনিউয়াস at 0 হবে, তো কন্টিনিউয়াস ফর অল x। সমস্যাটা তো এখানে ডেফিনেশন দেওয়া আছে জিরোর জন্য হবে কি, জিরোতে যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে সবে কিছু আর কি আছে, ঠিক আছে বলো। স্যার 96 96 এর আগে 86 কি একটা বলেছিল, দেখো 85 বা 86 বলেছিল, ওগুলো সব করবে নিজেরা, ওগুলো হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলি, 86 এ মনোটোনিক ফাংশন, মনোটোনিক মানে কিন্তু আইদার মনোটোনিক ইনক্রিজিং অর আচ্ছা মনোটোনিক ডিক্রিজিং ডিক্রিজিং, অর ডিক্রিজিং। অলওয়েজ কন্টিনিউয়াস। তা কি করে বলি? ইজ কন্টিনিউয়াস অনলি ইট হ্যাজ ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরিম ছিল আমাদের, ডারবক্স ছিল, f ড্যাশ x ইকুয়ালস টু 0 হয়, ওগুলো সব ছিল। ক্যান বি নো হেয়ার কন্টিনিউয়াস, এটা তো একদমই নয়, কারণ আমার ইনক্রিজিং কি বলে মনোটোনিক ফাংশন, মনোটোনিক ইনক্রিজিং কিংবা ডিক্রিজিং নিলাম, সে কন্টিনিউয়াস হবে না কোথাও, এটা কখনো হবে না। ক্যান বি ডিসকন্টিনিউয়াস অ্যাট ইনফাইনাইটলি মেনি পয়েন্টস, এটাও বলতে পারছি না, কি দিয়েছে আমি জানি না, যা দিয়ে থাকবে মুখস্থ রাখো, কারণ এই ধরনের প্রবলেম তো বলা খুব বি নাম্বার অপশনটা দিয়েছে। বি কন্টিনিউয়াস অনলি হুম ইট হ্যাজ ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, হতে পারে, এটা তো একদম সত্য কথা।
হ্যাঁ, কিন্তু ওই যে মনোটনিক ফাংশন সবসময় কন্টিনিউয়াস হলো ওটাও বলতে পারবো না। এসিডি সবসময় যে ক্যান্সেল কোনো করা একটা যাচ্ছে স্যার। হুম, হ্যাঁ এসিডি কে ক্যান্সেল করলে করা যায়, মানে বিটা শুধু হ্যাঁ সেটা বললাম মানে তো, সেটা তো ডাউট বললাম থেকে যাচ্ছে। যে আমার হুম দুটো হচ্ছে না, নো কন্টিনিউয়াস এর গল্প নেই আর অলওয়েজ কন্টিনিউয়াস এর গল্প হুম নেই, সেই জায়গা থেকে দুটো হতে পারে। যার 86 হুম হলো, এরপর কি একটা 96 বললো, তার আগে যদি কিছু থাকে বলো। আরেকটা জিনিস ছিল তোমরা কেউ বলছো না, সেটা অ্যাভয়েড করে যাচ্ছ, সেটা 92 1/x ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন 1 কমা ইনফিনিটি, ওয়ানটাকে ইনক্লুড করতে হবে। আর ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয় 0,1 ওপেন ইন্টারভ্যালের মধ্যে, দেখবে ওটা একটা ভালো প্রবলেম, দেখে রাখবে, আমি ভুলে গেছি, দেখে রাখবে। কে বললো 96? 96 এ কি আছে বাবা? 96 which one is not uniformly continuous? sin x ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন, ওটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, ইন 0, ইনফিনিটি ও যেখানেই হোক। আর রুট এক্স sin 1/x ও মনে হয় ছিল। এবারে দেখতে হবে ফাংশনটা করে বা ক্যালকুলেশন করে, বা আমাদের যে ইউনিফর্ম কন্টিনিউটির যে কন্ডিশন সেটা ফলো আপ করছে কিনা দেখে নিতে হবে। তা সাইন এক্স তো আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যায়, তাই তো? সাইন এক্স তো আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন অলওয়েজ হয়ে যায়। আচ্ছা, sin 1/x টা আমাদের দেখতে হবে, আমি যেটা বারবার বলছি, sin 1/x টা আমাদের দেখতে হবে হচ্ছে কিনা। আর বাকিগুলো যেটা থাকছে x² ফাংশন, x ফাংশন, এরা সব হবে, এরা সব ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। তাহলে এবারে রইলো বাকি তোমার sin 1/x এর কেসটা একটু বলি। দেখো আমাদের কন্টিনিউটি বা ইউনিফর্ম কন্টিনিউটি, এই জায়গাতে দুটো করে ডেফিনেশন বা দুটো করে প্রসেস ছিল আমাদের কন্টিনিউয়াস দেখানোর ক্ষেত্রে, একটু খেয়াল করে দেখবে। একটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আর একটা জেনারেল ক্রাইটেরিয়া। এই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াতে কি ছিল আমি বলি, মনে রেখে দাও, ক্ষতি নেই, তবু আমি আমার তরফ থেকে যেটুকু বলার যা বলছি সেটা হচ্ছে যে এই যেটা আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, এই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলছে কি যে তুমি এক্স এর জন্য দুটো সিকোয়েন্স কনসিডার করো, একটা হয়তো এক্সএন সিকোয়েন্স আর একটা ওয়াইএন সিকোয়েন্স কনসিডার করো। এই এক্সএন সিকোয়েন্সের জন্য, তোমার এটা তো ফাংশনটা এফ অফ এক্স, তুমি এফ অফ এক্স এর যে সিকোয়েন্স গুলো পাবে তারা কোন দিকে কনভার্জ করছে দেখো, ওয়াইএন এর জন্য দেখো তারা কোন দিকে কনভার্জ করছে। যদি দুজনেই একই দিকে কনভার্জ করে তাহলে কিন্তু আমাদের কনভার্জেন্ট হয়ে যায়, বা যদি একই দিকে যায় আর কি, তাহলে আমাদের কন্টিনিউয়াস হয়ে যায়, নাহলে হয় না। তো এই ক্ষেত্রে আমরা দুটো যদি সিকোয়েন্স কনসিডার করি, একটা হচ্ছে আমাদের 1/x আছে, তো 1/x ইকুয়াল টু π/2 টাইপ, মানে n পাই, sin থিটা ইকুয়াল টু 0 হলে n পাই হয়, তো n পাই, মানে আমাদের x ইকুয়াল টু 1/n পাই এই ধরনের যদি নেই একটা, বা 2/n পাই যদি নেই। হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যাঁ বলো। এখন তো দিতে পারবো না, সেই 8:30টার পর দিতে পারবো, তুমি মেসেজ করে রাখো, আমি ক্লাস করছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো x ইকুয়াল টু আমরা 2 নিতে পারি, 2 নিলে কি হচ্ছে, এটা ঘুরে গিয়ে বসে যাবে, এদের মান 1 2 3 4 করে বসালে পরে আমরা দেখতে পাবো যে ওগুলো সবসময় কি হবে না, কখনো 1 এর দিকে, কখনো 0 এর দিকে, কখনো -1 এর দিকে আমাদের কিন্তু পাবো, অর্থাৎ -1 0 1 এইভাবে একটা ডাইভারজেন্ট সিকোয়েন্স আমরা পেয়ে যাবো। এবং সেক্ষেত্রে এটা আমাদের কচি সিকোয়েন্স হবে না, আর কচি সিকোয়েন্স না হলে পারে এটা আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। সেজন্য বলছি মনে রেখে দাও যে sin 1/x ফাংশনটা sin x ফাংশন হয়, x² ফাংশন হয়, x যুক্ত ফাংশন হয়, √x হয়, x² + 1 হয়, 1/x² + 1 হয়, বাট এই sin 1/x হয় না। যারা যারা হয় না সেগুলো একটু খেয়াল করে। আর বলো কে কি বলছে? 98 স্যার বলে দিন একটু। কথা 98 98 প্রচুর কোশ্চেন আছে, প্রচুর। ও দুটো ফাংশন তোমার ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, তাহলে তাদের গুণফল যোগফল এগুলো সব আমাদের কি হবে সেটা বলতে পারি। দেখো দুটোর যদি আমরা সাধারণত আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। 1 নম্বর হচ্ছে তোমার যদি যোগফল বিয়োগফল নিয়ে কোনো ডাউট নেই, আমি বারবার বলে দিচ্ছি,
যোগফল বিয়োগফল নিয়ে নো ডাউট তোমার অবভিয়াসলি সেটা ইউনিফর্মলি হবে। বাট তোমার গুণফলের ক্ষেত্রে একটা, যেমন একটু বলে রাখি তোমাদের, গত দিনে সিরিজ সিকোয়েন্স একটা কোশ্চেন দিয়েছিলাম, তোমরা কেউ কোশ্চেন করনি আর বলনি। সেখানে একটা কোশ্চেন ছিল যে দুটো ডাইভারজেন্ট সিকোয়েন্স দেওয়া ছিল, তাদের যোগফল তাদের কনভার্জেন্ট, হ্যাঁ। কি হবে কিনা। তো সেখানে কিন্তু আমার বলা ছিল মে অর মে নট বি নাকি একটা অপশন আমি দিয়েছিলাম, যখন আমাকে একটি ছেলে বললো তাই আমার মনে হলো। তো সেটা কিন্তু আমি ঠিকই দিয়েছি, যে অপশনটা দেওয়া আছে ঠিকই আছে, মে অর মে নট বির ব্যাপারটা আসবে, কারণ সবসময় ডাইভারজেন্ট হবে তার কোনো মানে নেই। একটা হচ্ছে তোমার এক্স এন ইকুয়াল টু -1 এর হোল টু দি পাওয়ার এন, আর একটা এক্স এন এর ওয়াই এন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n+1 নিয়ে নিলেই বুঝতে পেরে যাবে। তো যাই হোক, এখানে যেটা বলা হচ্ছে, আমি যেটা বলছি যে সেটা গুণের ক্ষেত্রে, এখানেও কিন্তু গুণের ক্ষেত্রেই সমস্যাটা তৈরি। এখানে গুণের ক্ষেত্রে তুমি যদি একটা কাজ করো, আমরা যদি যে বক্স এক্স ফাংশন নিয়ে নিই, কিংবা বক্স এক্স প্লাস 1 বা বক্স এক্স প্লাস 2 এই ধরনের কোনো ফাংশন নিয়ে নিই, দুটো ফাংশন নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা দেখবো সেক্ষেত্রে কিন্তু যেটা আমাদের প্রোডাক্ট ফাংশন, যেটা জি নট এফ অফ এক্স বা এফ নট জি অফ এক্স এর ব্যাপারটা আছে, সরি এফ নট নয়, এটা গুণ আকারে, এখানে কম্পোজিশন অফ ফাংশন নয়, এখানে হচ্ছে এফ ইন্টু জি অফ এক্স বা জি ইন্টু এফ অফ এক্স এর কথা বলছি। তো সেখানে এক্স ইন্টু বক্স এক্স প্লাস 1 যে ফাংশনটা হবে, সেই ফাংশনটা আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। ঠিক আছে, একটা ফাংশন এমনি নিয়ে নাও, আর একটা ফাংশন তুমি বক্স ফাংশন নিয়ে নাও, তাহলেই হবে। ঠিক আছে, এই সরি মড ফাংশন নিয়ে নাও, বক্স নয়, মড ফাংশন নিয়ে নাও, তাহলেই হবে। আর কোনটা বলছো? বাকি তো সব করা যাবে। যা, কারো কোনো আওয়াজ নেই আর? আচ্ছা, এবারে আমরা আমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের পার্টটা আমরা যেহেতু পরপর করছি এই বই ধরে, তাহলে এরপরেই যেটা আছে সেটা হচ্ছে সম্ভবত এরপরে যেটা আছে, আমরা সিরিজ সিকোয়েন্স তো করে নিয়েছি, এরপরে দেখো তোমাদের ওই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে ট্যানজেন্ট নরমালের অংশ থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা সেই জায়গাগুলোর কথা বলি আজকে, যতটা বলতে পারি বলি। আর দেখছি 12 তারিখটা যাক, 12 তারিখ থেকে তো একটা মোটামুটি আমাদের ক্লিয়ারনেস হয়ে যাবে যে কতগুলো কি সিট থাকছে, কারা দিতে পারছে না পারছে, হ্যাঁ কি অবস্থা। আর মাদ্রাসার ক্ষেত্রে সেটা আমরা মোটামুটি একটা ক্লিয়ার জায়গা দেখতে পাবো, বা কবে পরীক্ষা হচ্ছে, যদি পরীক্ষার ডেটটা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেরকম করে ভাববো কিভাবে কি এগোনো যায়, বা পুরোটাকে কিভাবে তাড়াতাড়ির মধ্যে রিক্যাপ করে নেওয়া যায়। কারণ যদি পরীক্ষা হয় তাহলে তো জুলাইয়ের শেষ বা আগস্টের ফার্স্টের দিকে হবে, ধরে নিয়ে আমরা যত দ্রুততার সঙ্গে করা যায় বা পরীক্ষাগুলো নেওয়া যায়, আরো বেশি করে পরীক্ষাগুলো নেওয়া যায়, সেটা আমরা চেষ্টা করব। যারা প্রথম থেকে ছিল তাদের কোনো সমস্যা নেই, কারণ তারা সবটাই করেছো, আমি মোটামুটি সবটাই কভার করে দিয়েছি আজ পর্যন্ত। যারা নতুন নতুন পরে পরে টেস্ট নিতে হবে বেশি বেশি করে স্যার, টেস্ট নিতে হবে বেশি বেশি করে। ওই জন্য বলছি 12 তারিখ হোক, 12 তারিখ যাক, তারপর আমি সব আমি রেডি রাখছি, অসুবিধা নেই। স্যার টেস্টে কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন যেতে বেশি দেবেন, মানে 5টা 6টা দিতে হবে, 5টা 6টা নিচ্ছি না, মিনিমাম 20টা করতেই হবে। এবারে আমি শিডিউল বানিয়ে রেখেছি কোন কোন পার্টে কটা করে কোশ্চেন হবে, কটা পরীক্ষা হবে, টোটাল পার্ট ভাগ করা আছে, কমপ্লেক্স নাম্বার, থিওরিফিকেশন, তোমার ওখানে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, এইভাবে সব ভাগ করা আছে, 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল নিউমেরিক্যাল অ্যানালাইসিস, একটা অংশ এইভাবে প্রত্যেকটা একটা একটা করে, আবার দুটো জুড়ে, কখনো 3টে জুড়ে, এইভাবে সব করা আছে, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, কিন্তু আগে পুরোটা দেখি তারপর। তো আমরা সময়টা একটু বাড়ানোর মতো না, সময়টা বাড়াবো, আমি 12 তারিখ দেখি, 12 তারিখ দেখি। হ্যাঁ, যদি সত্যি পরীক্ষা একটা ভদ্রস্থ টাইমে হয়, তাহলে তো সময় বাড়াতেই হবে, সেখানে আমাদের পুরোটাকে একবার পুরোটা কভার করে দিতে হবে, সেখানে একটা জায়গায় দুটো ডেট কি 3টে ডেট সে তো করতেই হবে, সে রাত্রি বেলাও করতে হবে, সেটা কথা না, সেটা আমার যা মাথার মধ্যে আছে, চিন্তা করতে হবে না। ঠিক আছে, তো সময় বাড়ানো বলতে টাইম তো আমার বুঝতেই পারছো খুবই সমস্যা, তো সেই জন্য এটা একটা ফিক্সড থাকছেই। আর একটা ডেট একটু হয়তো রাতের দিকে হতে পারে, আর একটু রাতের দিকে কিন্তু করিয়ে দেবো। আর যদি ছুটি থাকে তখন, ছুটিটা চলছে এখন, যদি এটা কিছুদিন থাকে তাহলে ওই যেমন হয় অন্য টাইমে করানো, সেটা চেষ্টা করছি। ঠিক আছে, হবে, বাড়ানো হবে। যা যা করেছি আগে সেগুলো দেখো, ভালো করে বুঝো, আর টেস্ট গুলো দাও, টেস্ট গুলো তো তোমরা দাওনি, 5টা কোশ্চেন দিয়ে আর 7টা কোশ্চেন দিয়ে দিচ্ছে সেই জনা 20-30 জন, এত জনের মধ্যে ভালো লাগে? সবাই দিলে কত ভালো লাগে, সবাই জয়েন করলে কত পড়ানোর এনার্জি থাকে, তোমাদের এনার্জি না থাকলে আমারটা কোথা থেকে আসবে বলে? বলছি স্যার, তো আমরা, হ্যাঁ বলো।
বলছি স্যার 9-10 সেকশনে কি ম্যাথামেটিক্স এর ই নেই, ভ্যাকেন্সি নেই? 9-10 সেকশনে ম্যাথামেটিক্স দেখলাম নিতাম। কোথায় তথ্যগুলো পাচ্ছ তুমি? কোথায় তথ্য পাচ্ছ? ভ্যাকেন্সি কি দিয়েছে? কোথায় কত? হ্যাঁ, দিয়েছে কি? না, ভ্যাকেন্সি এমনি থেকে মনে এলো হচ্ছে যে দেখলাম। সাবজেক্ট পড়তে তো 30-40টা বেশি হবে না। ম্যাথামেটিক্সের সিটের কথা বলছো না কি এরকম বলছো? তো অনেক সাবজেক্ট আছে। 1729টা যদি ডিভাইড করা হয়, প্রাইমারি 9, 10, 11, 12 তো খুবই কম হয়ে যাচ্ছে তো সাবজেক্ট ওয়াইজ। 30-40টা বেশি। সেটা জানি। প্রাইমারিটারি নিয়ে তো যদি হয় তাহলে সত্যি 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 কম। আর যদি এটা শুধুমাত্র তোমার 9, 10, 11, 12 সেকশন হতো তাহলে অনেকটাই হতো। আর সেটাও ঠিক, আমি প্রাইমারি বলতে পারবো না, এবারে প্রাইমারি সেকেন্ডারি কোনটায় কত আছে সেটা যতক্ষণ না ভাগ হচ্ছে, যতক্ষণ না নোটিশে দিয়েছিল সেটা, তাই বলছি। না, সবগুলো নিয়েই বলা আছে, অবশ্যই বলা আছে, কিন্তু সেটা ভাগটা হ্যাঁ না জানলে তো বলা যায় না। হ্যাঁ, ভাগটা না জানলে কি হ্যাঁ, করে সেটাও বলবো? ঠিক। এটা আপনি বলবেন না। হুম। আর যদি 1700 হতো তাহলে আমি তবু বলে দিতে পারতাম যে আমার এতে এতগুলো, ওতে এতগুলো, এগুলো বলা যেতে পারে। দেখো, যত সিট থাকবে, যদি 9-10 সেকশনের বলি, 9-10 সেকশনে যত সিট থাকবে, ধরো 9-10 সেকশনে 1000 সিট আছে, তাহলে 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে পারে 1 ভাগ, মানে প্রায় 2 ভাগের কাছাকাছি ম্যাথমেটিক্স আর ইংলিশ কভার করে। এটা সবসময় হয়ে আসে, ঠিক আছে? তো ম্যাথমেটিক্স আর ইংলিশ কভার করবো অর্ধেক, তো ম্যাথমেটিক্স 250 কভার করবো টোটাল, আমি যদি ধরি 1000-এর মধ্যে, ঠিক আছে? তো হতে পারে, এবারে কি হবে না হবে সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, বলো, পড়াচ্ছি, তাড়াতাড়ি বলো। হুম। ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো এরকম হতে পারে আর কি, সম্ভাবনা। এবারে 9-10-এ নেই, 11-12-এ আছে, এগুলো তো যারা বলছে কোথা থেকে তথ্য পাচ্ছে আমার জানা নেই, কারণ সরাসরি সরকারি বা নোটিফিকেশন ছাড়া তো এগুলো বলা উচিত নয়। এরকম কোনো তথ্য আমার কাছে নেই, তাই আমি 12 তারিখ পর্যন্ত ওয়েট করতে বলছি। 12 তারিখের পর সব যা আবার হবে। ঠিক আছে? আচ্ছা। তো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এর মধ্যে আমাদের ট্যানজেন্ট আর নরমালের অংশটার কথা বলি, কারণ এইখানটা থেকে আগের বারে 55 নম্বরের কোশ্চেনের মধ্যে তোমরা যদি দেখো বইতেই দেখবে মিলিয়ে 5-6খানা কোশ্চেন আছে। 9-10 অবশ্য 9-10, 11-12 মিলিয়ে, তারপর 3-4খানা কোশ্চেন তো আমাদের 55 নম্বরে ছিল, সেখানে 90-এর মধ্যে কথা হবে। তো কি কি জায়গা আছে এখানে, এখানে কোন কোন জায়গাগুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হয় বা দেখতে হবে, তার মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে কন্ডিশন অফ ট্যানজেন্সি। কন্ডিশন অফ ট্যানজেন্সি অর্থাৎ কোন একটা লাইন ট্যানজেন্ট কিনা, নরমাল কিনা, কোন একটা বিশেষ কার্ভের জন্য, সেটা আমাদেরকে চেক করতে হবে। 2 নম্বর হচ্ছে ট্যানজেন্ট অ্যাট অরিজিন। তিন নম্বর হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। 4 নম্বর হচ্ছে আমাদের সাবট্যানজেন্ট সাবনরমালের অংশ। 5 নম্বর হচ্ছে পিডাল ইকুয়েশন। এই জায়গাগুলো মেইনলি আছে, এছাড়াও আরো কিছু অংশ হয়তো বা জুড়তে পারে। ট্যানজেন্ট অ্যাট অরিজিন বলে দিয়েছি আমি, তাহলে এই অংশগুলো মেইনলি আছে আমাদের। তো এই টপিক গুলোর উপরে আমরা আলোচনা করব প্রথমে। তো কন্ডিশন অফ ট্যানজেন্সির কথা যদি বলি, কোন একটা লাইন কোন একটা
বিশেষ কার্ভ, সেটা সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস বা অন্য কোনো এরিয়ার কার্ভের ট্যানজেন্ট হওয়ার যে কন্ডিশন, আর সেটা আমাদের হচ্ছে কন্ডিশন অফ টেন্ডেন্সি অংশ। তো প্রথম সেই জায়গাটা আলোচনা করি। এক নম্বর হচ্ছে কোন কার্ভ y ইকুয়াল টু f অফ x সম্পর্কে জানো তোমরা যে তার যে কোনো পয়েন্টে যদি আমরা ট্যানজেন্টের ইকুয়েশন বের করি, সেটা হচ্ছে y মান যে কোনো পয়েন্ট x1 y1 এ আমাদের dy বাই dx এট দ্যাট পয়েন্ট x1 y1 ইনটু x মাইনাস x1, নতুন কিছু বলার নেই। এটাকে আরো একটু ইজি করতে পারি, যদি আমাদের কার্ভটা হয় কোয়াড্রেটিক কার্ভ, দ্বিঘাত কার্ভ যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করে থাকি, x স্কয়ারের প্লেসে x x1, y স্কয়ারের প্লেসে y y1, 2x এর প্লেসে x প্লাস x1, 2y এর প্লেসে y প্লাস y1 এবং xy এর প্লেসে আমরা বসাই x y1 প্লাস x1 এবং বসিয়ে দেওয়ার মাধ্যমে আমরা কি করি না পুরো ট্যানজেন্টের ইকুয়েশনটা পেয়ে যাই। খুবই ইজি ওয়েতে আমরা পেয়ে যাই। যেমন ধরো xy ইকুয়াল টু c স্কয়ার আছে, আমি যদি এর ট্যানজেন্ট বের করতে চাই ct, c বাই d পয়েন্টে, তাহলে আমাদের কি হবে, ct, c বাই d পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হবে, এটা হবে হাফ অফ x y1 প্লাস x1 y, এটাকে সিম্পলিফাই করলে যেটা হয় সেটাই হয়ে যাচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। তো যে কোনো দ্বিঘাত কার্ভের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। এবার বলি যে আমাদের ট্যানজেন্ট মানে কি। ট্যানজেন্ট মানে হচ্ছে যে কোন একটা স্ট্রেট লাইন, ধরো কোন একটা কার্ভ, তার দুটো পয়েন্ট দিয়ে যদি যায় তাকে আমরা কর্ড বা জ্যা বলি। এই দুটো পয়েন্ট যখন আস্তে আস্তে আমাদের একটা পয়েন্ট হয়ে যায়, তখনই তাকে আমরা বলি ট্যানজেন্ট। অর্থাৎ এই দুটো পয়েন্ট কোন কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয় সেক্ষেত্রে সুবিধা হয়, কারণ দুটো পয়েন্ট যদি একটা পয়েন্টে কনভার্ট হয়। হ্যাঁ স্যার, ভিডিও আটকে আটকে যাচ্ছে কেন? ভিডিও আটকে যাচ্ছে কেন? হ্যাঁ, একবার করে আটকে যাচ্ছে। ঠিকই আছে। না স্যার, ঠিকই আছে। জায়গায় হচ্ছে জায়গায় জায়গায়। আমার এখানে নেটওয়ার্ক ফুল, ওয়াইফাই আছে, মানে কিছু আর কথা নেই। স্যার, আমারও ওয়াইফাই আছে কিন্তু তাও আটকে যাচ্ছে। হতে পারে, অনেক সময় হয়, কিছু করার নেই। দেখ, চেষ্টা করো। তো একটা পয়েন্টে যখন পাস আউট করো তখন সেটা ট্যানজেন্ট। তো সেটা কি হয় না, এই যে দুটো পয়েন্ট, অর্থাৎ যদি কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা বলি, সেই আমরা ধরো কোনো একটা স্ট্রেট লাইন y ইকুয়াল টু mx প্লাস c নিলাম, তো সেক্ষেত্রে এই y-টা বসিয়ে দিলে পারে m এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এলো। সেই সলিউশন যখন দুটো আমরা পাবো, সেই দুটো যখন সলিউশন একটাতে কনভার্ট করবে, অর্থাৎ আমরা ডিসক্রিমিনেন্টটা যদি জিরো করি সেখান থেকেই কন্ডিশন। সার্কেলের কেস আলাদা, সার্কেলের কেসটা বাদ দাও। সার্কেলের কেসের ক্ষেত্রে আমরা একটা স্পেসিফিক ব্যাপার আছে যে সার্কেলের ক্ষেত্রে আমাদের এই সেন্টার থেকে আমরা যদি পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বের করি ট্যানজেন্টের, সেটা আমাদের রেডিয়াসের সাথে ইকুয়াল হয়, সেটা খুব ইজি হয়ে আমরা পেয়ে যাব। তো এই y ইকুয়াল টু mx প্লাস c সার্কেলের ক্ষেত্রে আমাদের যদি হয় তখন কি কন্ডিশন আসছি, যদি ইলিপসের ক্ষেত্রে আমাদের হয়, অর্থাৎ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এই ইলিপসের ক্ষেত্রে যদি আমাদের y ইকুয়াল টু mx প্লাস c ট্যানজেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশন বলছে যে c ইকুয়াল টু হবে, c ইকুয়াল টু কি হবে, a স্কয়ার ইনটু নাকি স্কয়ার ইন c স্কয়ার ইকুয়াল টু স্কয়ার, বা c ইকুয়াল টু প্লাস মাইনাস a ইনটু রুট ওভার অফ b স্কয়ার। কি ছিল বলো তো, আমি ভুলে গেছি। আমি একটু সার্কেলটা মনে করি তাহলে চলে আসবে। c ইকুয়াল টু a ইনটু রুট ওভার অফ 1, হ্যাঁ b স্কয়ার m স্কয়ার। তো হ্যাঁ, বলো কি ছিল, a স্কয়ার ইনটু 1 প্লাস b স্কয়ার m স্কয়ার, a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। তো প্লাস b স্কয়ার বলো, একবার বলো, c স্কয়ার ইকুয়াল টু বা c ইকুয়াল টু বলো। রুট ওভার অফ a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার মনে হয়। আমি স্কয়ারটা মনে রাখি, ওই জন্য আমার একটু ডিস্টার্ব হয়েছিল। যাই হোক, তো এটা হচ্ছে তোমার ইলিপসের ক্ষেত্রে। হাইপারবোলা হলে এখানে মাইনাস আসবে বি স্কয়ারের জায়গায়, আর সার্কেল হলে পারে a এবং b সমান, সেই জন্য তখন হচ্ছে রুট ওভার অফ a স্কয়ার m স্কয়ার প্লাস a স্কয়ার হয়ে যায়। ওইটি আমার মনে আছে, এটা বাইরে চলে আসে 1 প্লাস m স্কয়ার, এই জন্য আমি ওটা লিখে ফেলেছি, কারণ সার্কেলের ক্ষেত্রে a এবং b তো সমান। তো এগুলো হচ্ছে কন্ডিশন। প্যারাবোলার ক্ষেত্রে কি ছিল, c ইকুয়াল টু a বাই x সমান। এগুলো যদি মনে রাখতে পারো তাহলে কোনো প্রবলেম দেওয়া থাকলে খুব সহজে করে নিতে পারো। কিন্তু আরেকটা সমস্যা আছে, y ইকুয়াল টু mx প্লাস c থাকলে এক ধরনের কন্ডিশন,
lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 থাকলে সেখানে একটা আলাদা কন্ডিশন, lx প্লাস my ইকুয়াল টু n থাকলে আলাদা কন্ডিশন। এগুলো কিন্তু খুব জ্বালা। শুধুমাত্র এইটা হয়তো আমরা মনে রাখতে পারি, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে হয়তো করে নিতে হবে স্পেশালি, কারণ একই তো হবে না বা সবগুলো তো মনে রাখা সম্ভব নয়। এটা যতটা সহজে মনে রাখা সম্ভব, lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 হলে কি হবে, lx প্লাস my ইকুয়াল টু n হলে পরে কি হবে সেটা বলা মুশকিল। তো সেই জন্য আমি এটা মনে রাখার কথা তোমাদেরকে বলবো। এটা গেল আমাদের কন্ডিশন অফ ট্যানজেন্সি। তো ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন বা জেনারেলাইজেশন, যেটা যদি কেউ বড় করে মনে রাখতে না পারো, যদি বড় করে করবে, কারণ একটা প্রবলেম হয়তো করতে 1 মিনিট লাগতে পারে, কোনোটা আবার 2 মিনিট লাগতে পারে, কোনোটা 10 সেকেন্ডও হয়ে যাবে। কিন্তু একটা প্রবলেম যখন মনে থাকবে না কন্ডিশন, তখন কি করবে, তখন তুমি ওটাকে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে যে দ্বিঘাত সমীকরণ আসবে তার নিরূপকটাকে 0 করে দেবে, সেখান থেকে পেয়ে যাবে কন্ডিশন অফ ট্যানজেন্সি। তো যেমন কন্ডিশন অফ ট্যানজেন্সির ক্ষেত্রে তবু কিছু ফর্মুলা আছে, কিন্তু নরমালের ক্ষেত্রে কিছু, নরমালের ক্ষেত্রে কোনো ফর্মুলা নেই। সেক্ষেত্রে আমাদের নরমাল ক্যালকুলেট করে সেটা নরমাল হলো কোন পয়েন্টে কম্পেয়ার করে আমাদেরকে কন্ডিশনটা বের করতে, এছাড়া কোনো উপায় কিন্তু আমাদের নেই। নেক্সট হচ্ছে আমাদের ট্যানজেন্ট এট অরিজিনের কথা। ট্যানজেন্ট এট অরিজিন, দেখো হঠাৎ করে আমরা ট্যানজেন্ট এট অরিজিনের কথা কেনই বা বলছি, আমরা কোনো কার্ভের ক্ষেত্রে যখন ট্যানজেন্টটা ক্যালকুলেট করার চেষ্টা করি, যা বাবা ইলেকট্রিকে কি হতে পারে, ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 0 একটা কার্ভ আছে। আমি অরিজিন অর্থাৎ 0 0 পয়েন্টে ট্যানজেন্ট ইকুয়েশন বের করতে চাই। তো এখান থেকে আমি dy বাই dx যদি ক্যালকুলেট করি, কি পাই আমরা যদি এটাকে f অফ xy ধরে নেই, তাহলে dy বাই dx টা আমরা পাই fx বাই fy মাইনাস fx বাই fy। যাও এনি হাউ যেটা ক্যালকুলেশন করবে সেখানে দেখাচ্ছি উপরেও xy ফাংশন আছে, নিচেও xy যুক্ত ফাংশন আছে, x এবং y ফাংশন। তাহলে তুমি যখন dy বাই dx এর 0 0 করবে, তখন কি হবে, সামথিং 0 বাই 0 ফর্মে চলে আসবে আমাদের। তো 0 বাই 0 ফর্মে চলে আসা মানে ইনডিটারমিনেট ফর্মে চলে আসে। তো সেই ইনডিটারমিনেট ফর্ম থেকে আমরা তো ক্যালকুলেট করতে পারবো না, তাহলে আমরা কি করবো না, তার জন্য আমাদের ট্যানজেন্টের অরিজিন আমরা খুব ইজি হতে বের করি। আমি জাস্ট প্রসেসটা একটু বলে রাখি, না জানলেও হয় প্রসেস, তবুও বলে রাখা, কারণ আমরা ডিটেলস জানছি। ধরো একটা কার্ভ, তাকে আমি সাজিয়ে নিলাম। 1 নম্বর হচ্ছে লিনিয়ার অংশটা a1x প্লাস b1y, এরপর হচ্ছে আমাদের ধরো স্কোয়ার টার্ম গুলো, মানে ঘাত 2 এর যে অংশটা আছে a2x স্কোয়ার প্লাস b2xy প্লাস c2 হয়তো y স্কোয়ার এন্ড সো অন, এইভাবে চলতে চলতে হয়তো an x টু দি পাওয়ার n প্লাস ডট ডট প্লাস kn y টু দি পাওয়ার n ইকুয়াল টু 0। দেখো ট্যানজেন্ট এট অরিজিন মানে আমরা জানি যে y ইকুয়াল টু mx প্লাস c, এটা যে কোনো স্ট্রেট লাইন হয়, যখন অরিজিন থেকে যায় সেটা 0 হয়, অর্থাৎ y ইকুয়াল টু mx পাবো। অর্থাৎ m ইকুয়াল টু আমরা ভাবতে পারি y বাই x, যেখানে x এবং y দুজনেই অরিজিনের মধ্যে, অরিজিনে যেতে চাইছি আমরা টেন্ডস টু 0, অর্থাৎ m ইকুয়াল টু জেনারেলি আমরা বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 y বাই x, এইটি হচ্ছে কিন্তু আমাদের m। এবার এই যে পুরো ইকুয়েশনটা আছে, পুরো ইকুয়েশনটাকে যদি আমরা x দিয়ে ডিভাইড করে দিই, তাহলে x দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে এখানে না a1 প্লাস b1 ইনটু, যা বাবা কারেন্টটা বেশ সমস্যা করেছে, প্লাস a2 ইনটু x, এত বড় বিয়ে বাড়ি না, সব লোড দিয়ে দিয়েছে ওটা। তো b2 ইনটু, এখানে আমি ভাগ করছি x দিয়ে, তাহলে b2 ইনটু y প্লাস c2 ইনটু একটা y থাকলো আর একটা করলাম আমরা y বাই x। তো এইভাবে আমরা প্রত্যেকটা পার্টকে লিখতে পারি। এরপর যদি লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 আমরা নিয়ে নেই, তাহলে এই y বাই x টা একমাত্র m দেবে, তাহলে a1 প্লাস b1 ইনটু m প্লাস এখানে a2 ইনটু গোল্লা 0 হয়ে গেল, b2 ইনটু গোল্লা 0 হয়ে গেল, প্লাস c2 ইনটু এটা 0 এটা m। এইভাবে পুরোটাই কিন্তু আমাদের ভ্যানিশ করে যাবে। তাহলে আমাদের কি হবে, 0 প্লাস 0 0 পরে আমাদের 0 সমান 0, অর্থাৎ m এর মানটা কিন্তু আমরা একমাত্র পাচ্ছি মাইনাস a1 বাই b1। তাহলে ট্যানজেন্ট এট অরিজিন কি হবে না, y ইকুয়াল টু মাইনাস a1 বাই b1 ইনটু x, অর্থাৎ b1 y ইকুয়াল টু মাইনাস a1 x বা a1 x প্লাস b1 y ইকুয়াল টু 0। তো এটা একটু খেয়াল করলে কি দেখা যাচ্ছে, এটা খেয়াল করে দেখা যাচ্ছে যে ট্যানজেন্টের অরিজিনটা হচ্ছে যে ইকুয়েশনটা ছিল তার লোয়েস্ট ডিগ্রি টার্মকে 0 করার ফলে পেয়েছি। তাহলে এখান থেকে কনক্লুশনে আসতে পারি যে ট্যানজেন্টের অরিজিন, অর্থাৎ কোনো কার্ভের ক্ষেত্রে আমরা যদি ট্যানজেন্টটা ক্যালকুলেট করি অরিজিনে, তাহলে সেটা কি হবে না, সেটা হচ্ছে ওই কার্ভের লোয়েস্ট ডিগ্রি টার্মকে যদি 0 করা হয় সেটাই আমাদের দেবে ট্যানজেন্টের অরিজিন। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি এরকম একটা কোশ্চেন নেই, x কিউব প্লাস y কিউব প্লাস 3axy ইকুয়াল টু 0, এই একটা কার্ভ রয়েছে। ধরো এই কার্ভের আমরা ট্যানজেন্টের অরিজিন ক্যালকুলেট করতে চাই,
তো এই কার্ভে যদি ট্যানজেন্ট এট অরিজিন আমরা ক্যালকুলেট করি, সেক্ষেত্রে কি হবে না, লোয়েস্ট ডি টার্মটা 0 করতে হবে, অর্থাৎ 3xy ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পেতে পারি, x ইকুয়াল টু 0 এন্ড y ইকুয়াল টু 0। তো এখান থেকে আরো একটা কনক্লুশনে আমরা আসতে পারি যে আমাদের আর একটা কোশ্চেনে আমরা আসতে পারি। ধরো এরকম একটা কোশ্চেন করা হলো যে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ট্যানজেন্ট এট অরিজিন, অর্থাৎ যে দুটো ট্যানজেন্ট অরিজিনে যে দুটো ট্যানজেন্ট আমরা পাবো তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কি হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে 90 ডিগ্রি হবে। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। যেমন আমাদের দেখবে অ্যাসিম্পটোটের ক্ষেত্রে আছে, অ্যাসিম্পটোটে যখন আমরা ক্যালকুলেট করবো না, অ্যাসিম্পটোটে দেখবে প্যারালাল অ্যাসিম্পটোট গুলো যখন ক্যালকুলেট করবো তখন কি হয় না, আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল যখন ক্যালকুলেট করবো, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যখন ক্যালকুলেট করবো, আমাদের এক্স এর হাইয়েস্ট ডিগ্রি টার্মটা দেখতে হয়, তার কোফিসিয়েন্ট কিরকম আছে। ধরো এক্স এর হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোফিসিয়েন্ট আছে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কিংবা ওয়াই এর হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোফিসিয়েন্ট আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কে 0 করলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ, কি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি। তাহলে একটা কি রেক্টাঙ্গেল পাই বা আমরা একটা স্কোয়ার পাই, সেই স্কোয়ারের এরিয়া দিয়েও আমরা কোশ্চেন দিতে পারি। তো সেরকম আর কি, যেখানে ট্যানজেন্ট এট অরিজিন তারা তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হচ্ছে সেরকম একটা প্রবলেম আমরা দিলাম। ধরো আরো একটা প্রবলেম এরকম থাকলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এদিকটা কত, 4 ঘাত, এদিকটা হচ্ছে আমাদের দ্বিঘাত। তাহলে ট্যানজেন্ট এট অরিজিন কি হবে, এই লোয়েস্ট ডি টার্মটা 0 করা, অর্থাৎ a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 0 হয়। তাহলে ax ইকুয়াল টু প্লাস মাইনাস। তো এখানে আমরা দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এই দুটো ইকুয়েশন হচ্ছে ট্যানজেন্ট এট অরিজিন, ax plus by ইকুয়াল টু 0 আর ax minus by ইকুয়াল টু 0। the two lines passes through the origin, দুটোই কিন্তু অরিজিন দিয়ে যাবে এবং এদের মধ্যে কিন্তু যদি অ্যাঙ্গেল চাপ হয় আমরা কিন্তু বের করতে পারবো। যেমন আমরা ax ইকুয়াল টু by একটা, ax equal to by, তার মানে y equal to a by bx, আর একটা হচ্ছে y equal to minus a by bx। তো এদের মধ্যে অ্যাঙ্গেল করলে এটা আমাদের একটা গ্রেডিয়েন্ট, এটা আমাদের একটা গ্রেডিয়েন্ট, তাহলে tan θ equal to m1 minus m2 by 1 plus m1 m2 করে যেমনটি আসবে আমরা সেরকম কিন্তু কোশ্চেন সেটআপ করতে পারি। এটা গেল আমাদের ট্যানজেন্ট এট অরিজিনের কেস। নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। দেখো অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস এর ক্ষেত্রে আমাদের কি হয় না, দুটো ধরনের কার্ভের কথা আমরা আলোচনা করতে পারি, একটা হচ্ছে কার্টেসিয়ান কার্ভ আর একটা হচ্ছে পোলার কার্ভ। ঠিক আছে, তো কার্টেসিয়ান কার্ভের ক্ষেত্রে কি হবে, পোলার কার্ভের ক্ষেত্রেই বা কি হবে। দেখ অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস বলতে কার্ভের মধ্যে তো অ্যাঙ্গেল নয়, তারা যেখানে মিট করেছে বা ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্ট দুটো কার্ভের ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা। তো এখানে আমরা কি করে থাকি সাধারণত, ধরো y ইকুয়াল টু f of x একটা কার্ভ আছে আর একটা y ইকুয়াল টু g of x কার্ভ আছে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করা, যে কোথায় ইন্টারসেক্ট করেছে। অবভিয়াসলি এখানে একটা কথা বলি যে কোশ্চেনে বলা থাক নাই থাক, সাধারণত আমরা যেটা করি এক্সেপ্ট অরিজিন, অরিজিন ছাড়া করবে, অরিজিন ছাড়া অরিজিন ছাড়া করাটাই বেটার, নাহলে বলেও দেওয়া থাকতো অনেক ক্ষেত্রে। যেমন আমরা একটা কার্ভের কথা বলি y ইকুয়াল টু x স্কয়ার ইকুয়াল টু 1, আর নিশ্চিত রূপে তোমরা দেখতে পাচ্ছ যে এই কার্ভটা আসলে 1 1 পয়েন্টে যেমন মিট করবে তেমন 0 0 পয়েন্টও মিট করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যখন এইখানে dy বাই dx ক্যালকুলেট করব বা এখান থেকে dy বাই dx ক্যালকুলেট করব, তখন কিন্তু আমাদের বিপদ হতে পারে যে একটা 0 এসে যাওয়ার চান্স আছে নিচে। এটা দুটো একই লিখে বলেছি, x ইকুয়াল টু y স্কয়ার, একটা নিচে 0 এসে যাওয়ার চান্স আছে, তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা অ্যাভয়েড করি। তো পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আদার দেন 0 করাটাই বেটার, সেই পয়েন্টে আমরা চেক করব বা সেই পয়েন্টে অ্যানসার সাধারণত আসে। পয়েন্ট অফ ইন্টারসেকশন পেলাম, এরপর কাজ কি হবে, এখান থেকে dy বাই dx টা ক্যালকুলেট করে নেব এবং সেটা ওই পয়েন্টে বের করব যেটাকে বলছি আমরা m1। নেক্সট হচ্ছে এটাকেও dy বাই dx বের করে নেওয়া, যেটাকে আমরা বলছি কিনা m2। তাহলে থিটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে tan θ ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এই যে রেজাল্ট থেকে আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাব, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস আমরা পেয়ে যাব। উল্টো দিকে যখন আমাদের পোলার কার্ভ, যেমন এই ক্ষেত্রে আমাদের 1 1 পয়েন্টে, তাহলে dy বাই dx কত হচ্ছে, প্রথম ক্ষেত্রে আমাদের dy বাই dx হচ্ছে 2x, আর দ্বিতীয় ক্ষেত্রে dy বাই dx অর্থাৎ 2 ইনটু y ইনটু dy বাই dx, তাহলে dy বাই dx হচ্ছে 1 বাই 2y। 1 বাই 2y যদি হয় 1 1 পয়েন্ট হলে এবার এটা 2, এটা আগে 2, তাহলে থিটাটা এখানে দেখা যায় আমরা ক্যালকুলেট করলে হয়তো পেয়ে যাবো tan ইনভার্স 3/4 বা 4/3 পাবো। তো এই হলো ম্যাটার, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস এবং কার্টেসিয়ান কার্ভের জন্য মেইনলি। আর পোলার কার্ভের জন্য কি হয়,
পোলার কার্ভের জন্য আর ইকুয়াল টু এফ অফ থিটা কিংবা আর ইকুয়াল টু জি অফ থিটা যে দুটো কার্ভ থাকে আমরা সেখানেও পয়েন্ট অফ ইন্টারসেকশন অনেক সময় বের করার চেষ্টা করি, অনেক সময় না করেও করা যায়। মেনলি থিটাটা বেরিয়ে গেলে সেখান থেকে করতে পারি। তো কি করা হয় না, প্রথম কার্ভ থেকে ডিআর বাই ডি থিটা, দ্বিতীয় কার্ভ থেকেও ডিআর বাই ডি থিটা, আর ডি থিটা বাই ডিআর, আর ডি থিটা বাই ডিআর প্রথম কার্ভ থেকে বের করবো এবং এটা হবে আমাদের tan phi 1। আর দ্বিতীয় কার্ভ থেকেও আমরা আর ডি থিটা ডিআর বের করবো, যেটাকে আমরা বলবো tan of phi 2। এবার অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস কি হবে না phi 1 মাইনাস phi 2। সেটা কি করে পাবো না, আমরা tan of phi 1 মাইনাস phi 2 থেকে স্টার্ট করব, tan phi 1 minus tan phi 2 1 plus tan phi 1 tan phi 2। এই রেজাল্টটাই আমরা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে phi 1 minus phi 2 ভ্যালুটা পেয়ে যাব, যেটা হবে কিনা অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। এবার এখানে এই অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস বলতে বলতে একটা বেশ ভালো রেজাল্টের কথা মনে এসেছে আমার। সেটা হচ্ছে যে এইচএসও আছে, দুটো কার্ভ আছে। বারবার খেয়াল আমরা করি যেটা, সেটা হচ্ছে যে আমাকে কিন্তু 11-12 এর সাথে মানে ক্লাস 11-12 এর যে বইটা আছে তার সাথে লিঙ্ক চ্যাপ্টারে বা লিঙ্ক প্রবলেম গুলো কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। তো তার মধ্যে এটা একটা ট্যানজেন্ট নাম্বার। তো ওখানে দেখবে দুটো কার্ভ অর্থোগোনালি কাট করেছে, অর্থাৎ লম্বভাবে যদি ছেদ করে তাহলে কন্ডিশন কি হবে, সেই যে রেজাল্ট সেটা কিন্তু একটু মনে রেখে দেবে। যেমন ধরো এরকম একটা কার্ভ আছে, তিনটে টাইপের কার্ভ আছে, দেখবে তিনটে আছে, তিনটে রেজাল্টই মনে রেখে দেবে। একটা হচ্ছে a x স্কয়ার প্লাস b y স্কয়ার ইকুয়াল টু 1, আর একটা ধরো a ড্যাশ নিলাম x স্কয়ার প্লাস b ড্যাশ y স্কয়ার ইকুয়াল টু। এই দুটো কার্ভ যদি আমাদের অর্থোগোনালি ইন্টারসেক্ট করে, অর্থোগোনাল ইন্টারসেকশনের কন্ডিশনটা কি হয় না 1/a মাইনাস 1/a ড্যাশ, অর্ডারটা কিন্তু একই থাকে 1/b মাইনাস 1/b। এরকম কার্ভ চেঞ্জ করে দিলে পারে সেরকম কন্ডিশন গুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো এটা গেল আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনের আলোচনা। নেক্সট আমরা অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন ছাড়িয়ে যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের সাবটেনজেন্ট এন্ড সাবনরমালস, এবং তারপর আমরা পিটালটা আলোচনা করে শেষ করব। তো সাবটেনজেন্ট এবং সাবনরমাল, আমরা ট্যানজেন্ট নরমাল সম্পর্কে জানি, তো সেখানে সাবটেনজেন্ট সাবনরমাল কি হবে, পোলার সাবটেনজেন্ট পোলার সাবনরমাল কি হবে, হ্যাঁ সেটা একটু জেনে নিই। অ্যাকচুয়ালি সাবটেনজেন্ট আর সাবনরমাল এটা কিছু না, এটা হচ্ছে আমরা যখন ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্ট বা নরমাল ড্র করি, সেই নরমালের একটা প্রজেকশন, ঠিক আছে, একটা লাইনের উপর বা অ্যাক্সিসের উপরে প্রজেকশন গুলোকে আমরা কিন্তু এই সাব সাব কথাটা দিয়ে বলে থাকি, সাবটেনজেন্ট বা সাবনরমাল। যেমন ধরো আমরা একটা কার্ভ নিলাম, এই কার্ভের কোন একটা পয়েন্ট, এই পি পয়েন্ট ধরো পি ব্র্যাকেটে x, y, এখানে আমি ট্যানজেন্ট ড্র করেছি। এই ট্যানজেন্টটা x অ্যাক্সিসে টি পয়েন্টে মিট করেছে, এটা আমাদের সাই হয়, তোমরা সবাই জানো মোটামুটি। এবারে এই পয়েন্টের উপরে, এই লাইনের উপরে লম্ব যে লাইনটা, সেটাকে তো আমরা নরমাল বলি। সেটা ধরো এখানে আমাদের জি, তাহলে এই পিটি কিন্তু লেন্থ অফ ট্যানজেন্ট পুরোটা, পিজি হচ্ছে লেন্থ অফ নরমাল। আমরা চাইছি সাবটেনজেন্ট সাবনরমাল। তো এই পি থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, যার নাম দিলাম এন। এখন এই যে এদিকে পিটি যেটা ছিল ট্যানজেন্ট, তার যে প্রতীক মানে এটা ছায়াটা এখানে পড়েছে টিএন বা এনটি, এটা হয়ে যাচ্ছে আমাদের সাবটেনজেন্ট, লেন্থ অফ সাবটেনজেন্ট। এবং এটা কি হয় না ওয়াই বাই ওয়াই ওয়ান, সাবটেনজেন্ট হচ্ছে y বাই y1, y1 মানে হচ্ছে dy বাই d। আর এই এনজি যেটা আছে, এই এনজিটা হয় আমাদের লেন্থ অফ সাবনরমাল। পিজিটা লেন্থ অফ নরমাল, এনজিটা হচ্ছে লেন্থ অফ সাবনরমাল, এবং সেটা হচ্ছে আমাদের y1। তাহলে সাবটেনজেন্ট হচ্ছে y বাই y1, সাবনরমাল হচ্ছে y1। এটা যেন না ভুলে যায়। আর উল্টো দিকে যদি আমরা লেন্থ অফ ট্যানজেন্ট বের করি, ট্যানজেন্টের ক্ষেত্রে এই অংশটা থাকে y বাই y1 থাকে, ওর সাথে কি হয় না রুট ওভার অফ 1 প্লাস y1 স্কয়ার একটা গুণ হয়ে যায়। আর সব নরমালের ক্ষেত্রে সাবনরমালের যে রেজাল্ট আছে এটা মনে রেখে এখান থেকে লেন্থ অফ দা নরমালটা আমাদের কি হয়ে যায় না লেন্থ অফ দা নরমালটা y ইনটু রুট ওভার অফ 1 প্লাস y1 স্কয়ার গুণ হয়ে যায়। তো আমরা লেন্থ অফ দা সাবটেনজেন্ট লেন্থ অফ দা সাবনরমাল বের করতে পারি। কোন কার্ভের ক্ষেত্রে হয়তো লেন্থ অফ দা সাবটেনজেন্ট লেন্থ অফ দা সাবনরমাল বলে দেওয়া হলো যে তারা পরস্পর ভ্যারি করছে, কি অ্যাবসেসের সাথে ভ্যারি করছে, কি অর্ডিনেটের সাথে ভ্যারি করছে, এই ধরনের বিভিন্ন প্রবলেম থাকে। দুটো কার্ভের হয়তো একটার সাবটেনজেন্ট একটার হয়তো সাবনরমাল, তারা পরস্পর ভ্যারি করছে কি করছে না, এই ধরনের কোশ্চেন আমরা করতে পারি। যেমন ধরো আমাদের y স্কয়ার ইকুয়াল টু 4x কার্ভের কথা বলি।
তো একেবারে পরিষ্কার এখানে যে 2y ইন্টু y1 সমান হচ্ছে 4, তাহলে y1 ইকুয়াল টু হচ্ছে 2a অর্থাৎ কনস্ট্যান্ট। তো y1 মানে কি লেন্থ অফ সাবনরমাল, তো সাবনরমাল ইজ কনস্ট্যান্ট। উল্টো দিকে যদি আমি সাব ট্যানজেন্ট বের করি অর্থাৎ y1, তো y1 মানে কি y স্কয়ার বাই y1, y স্কয়ার মানে 4ax, y1 মানে 2a, তার মানে হচ্ছে 2x অর্থাৎ y1 টা y1 টা ভ্যারি করছে x এর সাথে। এটাও কিন্তু আমাদের। তো এইভাবে আমরা লেন্থ অফ ট্যানজেন্ট, লেন্থ অফ নরমাল, লেন্থ অফ সাবটেনজেন্ট, লেন্থ অফ সাবনরমাল এগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে আরেকটা একটু রেজাল্ট বলে রাখি, হয়তো দেখলে এই ধরনের কোশ্চেন অনেকগুলো পেতে পারো। সেটা হচ্ছে যে সাইয়ের কথাটা বলছিলাম না, সাই, আমরা ছবিটা একটা সাই দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওই সাই ওই সাইটা হচ্ছে আমাদের tan সাই ইকুয়াল টু dy/dx। ওখান থেকে দুটো রেজাল্ট তোমরা মনে রাখবে, সাইন সাইটা কি হয় আর কস সাইটা কি হয়। দেখবে তোমাদের বংশীর বইতে কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ সম্ভবত ভুল আছে একটা কোশ্চেন, দেখবে ওই tan সাই এই কস সাই সাইন সাই দিয়ে একটা রেজাল্ট আছে, ওই রেজাল্ট গুলো একটু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা নেক্সট আমরা একেবারে আমাদের এই ট্যানজেন্ট নাম্বারের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, সেটা হচ্ছে পিডাল ইকুয়েশন। পিডাল ইকুয়েশন আর একটা কথা বলে নেই যে পোলার কার্ভের ক্ষেত্রে r ইকুয়াল টু f অফ থিটার ক্ষেত্রে আমাদের কিন্তু পোলার সাবট্যানজেন্ট এবং পোলার সাবনরমাল হয়। যে পোলার সাবট্যানজেন্ট হলে r স্কয়ার d থিটা বাই dr, r স্কয়ার d থিটা বাই dr, আর dr বাই d থিটা এটা হচ্ছে পোলার সাবনরমাল। এই দুটো রেজাল্টও মনে রাখবে, এটা হচ্ছে পোলার সাবট্যানজেন্ট, আর এটা হচ্ছে পোলার সাবনরমাল, এই দুটো মনে রাখতে পারো। আর এখানে যেটা বলছিলাম যে কয়েকটা রেজাল্ট আমরা কিন্তু একটুখানি মনে রাখি, যেমন আমরা একটু আগে বললাম অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভসের ক্ষেত্রে tan phi ইকুয়াল টু r d থিটা dr, ঠিক একইভাবে আমরা পিডাল ইকুয়েশন করতে গিয়েও কয়েকটা রেজাল্ট মনে রাখি, এগুলো প্রুফ করা যায়, এগুলো সব প্রুফ আছে তোমরা জানো যে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 dr বাই d থিটার হোল স্কয়ার, এগুলো সব প্রুফ আছে তোমরা। আবার এটাকে ইউজ করে তোমাদের দেখবে ডায়নামিক্সে যদি dr বাই d থিটাকে 0 করার পর কি হয় না 1/b স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার হয়, p ইকুয়াল টু r হয়, এবং p ইকুয়াল টু r হয়ে গেল এই যে পজিশন, এই পজিশনটাকে আমরা বলে থাকি অ্যাটেনঅ্যাপস বা অ্যাবসিডাল ডিসটেন্স বের করি, ওখান থেকে অ্যাটেনঅ্যাপস পজিশন যেটা সেটা আমরা বের করে থাকি, হ্যাঁ p ইকুয়াল টু r। এবং আরেকটা রেজাল্ট মনে রাখবে যে p ইকুয়াল টু r sin phi, এগুলো কিন্তু খুব কাজে লাগে পিডাল ইকুয়েশন ক্যালকুলেট করতে। আর পিডাল ইকুয়েশন ব্যাপারটা কি, পিডাল ইকুয়েশন মানে an ইকুয়েশন ইনভলভিং p and r, অর্থাৎ p এবং r দিয়ে যে ইকুয়েশন সেটা হচ্ছে পিডাল ইকুয়েশন। হোয়াট ইজ r ইজ দ্য রেডিয়াস ভেক্টর, হোয়াট ইজ p, p হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অরিজিন টু দ্য ট্যানজেন্ট, অর্থাৎ ট্যানজেন্ট পর্যন্ত দূরত্ব, অরিজিন থেকে ট্যানজেন্টের যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে আমাদের স্মল p, p ইকুয়াল p and r এর মধ্যে যে সম্পর্ক। এখানে কয়েকটা রেজাল্ট একটু মনে রাখবে, যেমন আমাদের ক্যালকুলেট করতে তো বড় সময় লেগে যায় না, 4 × x প্লাস এই যে আমাদের একটা প্যারাবোলা আছে, এর ক্ষেত্রে আমাদের পিডাল ইকুয়েশনটা হয় p স্কয়ার ইকুয়াল টু a, এটা একটু মনে রাখবে। আর হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এই যে ইলিপস, ইলিপসের ক্ষেত্রে দুটো কেস, একটা হচ্ছে ফোকাস অ্যাজ পোল, আর একটা হচ্ছে সেন্টার বা অরিজিন, সেন্টার অ্যাজ পোল। এই দুটোর জন্য দু ধরনের পিডাল ইকুয়েশন আছে, একবারে মুখস্থ রেখে দেবো আমার মতো। এটা হচ্ছে b স্কয়ার বাই p স্কয়ার ইকুয়াল টু 2a/r মাইনাস 1, এটা হচ্ছে ইলিপসের ক্ষেত্রে, যদি এটা হাইপারবোলা হতো এখানে +1 হতো, এটাও ডায়নামিক্সের সাথে অনেকটা রিলেটেড। আর সেন্টার অ্যাজ পোল হলে পারে এখানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার বাই p স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার। এই দুটো রেজাল্ট একটু মনে রাখার চেষ্টা করবে। আমাদের প্যারাবোলার ক্ষেত্রে p স্কয়ার ইকুয়াল টু a, আর ইলিপসের ক্ষেত্রে দুটো রেজাল্ট, একটা হচ্ছে ফোকাস অ্যাজ পোল b স্কয়ার বাই p স্কয়ার ইকুয়াল টু 2a/r মাইনাস 1, আর সেন্টার অ্যাজ পোল হলে পারে a স্কয়ার b স্কয়ার বাই p স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার। এই ফর্মুলাগুলোকে তুলে দিয়েও কিন্তু আমাদের কোশ্চেন দেওয়া যেতে পারে। তো এই হচ্ছে আমাদের ট্যানজেন্ট নরমালের যে জায়গাগুলো আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত, সেই জায়গাগুলোর কথা কিন্তু আমরা পরপর করে বলে নিই। এবারে লাস্ট একটা কোশ্চেন আমি একটু আলোচনা করি ট্যানজেন্ট নরমালের ক্ষেত্রে, এটা অনেক সময় ক্যালকুলেশনটা তোমাদের ভুল হয়েছে, এটাই আমরা লাস্ট আজকে আলোচনা করব।
আর একটা দিন হলে পরে আমাদের এই অংশ পুরো আমাদের মোটামুটি হয়ে যাবে। এই অংশ বলতে অ্যাপ্লিকেশনে যে পার্ট, কারণ অ্যাপ্লিকেশনে আমাদের এখনো যেটা বাকি আছে সময় লাগবে বলতে, সেটা হচ্ছে এনভেলাপের অংশটা আছে 19 সেকশনে। তারপর আমাদের 19 সেকশনে আছে অ্যাসিম্পটোটের অংশ। এই দুটো অংশ হলে পরে এখানে হয়ে যাবে। তারপর ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন আছে আর্ক লেন্থ, রেডিয়াস অফ কার্ভেচার স্যার, কার্ভেচার রেডিয়াস কার্ভেচার 11 হয়ে গেছে 9 কার্ভেচারটা 11 হয়ে গেছে 9 10 নেই সম্ভবত 11 12 আছে। তো আর অ্যাসিম্পটোট অনেকটা ভাইটাল আছে, কারণ অ্যাসিম্পটোটের ক্ষেত্রে তোমার কার্টেসিয়ান কার্ভের ক্ষেত্রে অ্যাসিম্পটোট বের করা, পোলার আছে, সেখানে আমাদের প্যারামেট্রিক কার্ভ আছে, এই সমস্ত ব্যাপার আছে। যাই হোক, এটা লাস্ট একটা প্রবলেম আমি বলে নিই, বলে শেষ করি। প্রচুর প্রবলেম আছে, তোমরা দুটো চ্যাপ্টার মোটামুটি বলে দিয়েছি, মোটামুটি একটা বলে দিয়েছি, 100 যে প্রবলেম আছে এই বইটা ধরে করে নেবো। তো এরকম একটা ব্যাপার যে y ইকুয়াল টু x লাইনটা y ইকুয়াল টু a টু দি পাওয়ার x ট্যানজেন্ট হবে for what value of a y equal to x is a tangent of y equal to a to the power x. এটা অপশন a equal to e to the power e, অপশন b a equal to e to the power 1 by e, অপশন c a equal to 1 by e to the power b, অপশন d a equal to e to the power minus 1 by e। এরকম চারটা অপশন, ঠিক আছে। এটা একটু ক্যালকুলেশনটা জটিল হয় আর কি, আর কিছু না, তাহলে সব সোজা। তো অনেকভাবে করা যায়। y ইকুয়াল টু যে a টু দি পাওয়ার x আছে, এখানে কাজ করে না, log y ইকুয়াল টু x log a করতে পারবে না, দরকার নেই। y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, dy বাই dx টা কত, dy বাই dx সমান হচ্ছে a টু দি পাওয়ার x log a বেস e। আর y ইকুয়াল টু x থেকে যদি পাই dy বাই dx ইকুয়াল টু 1, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি a টু দি পাওয়ার x ইনটু log a বেস e সমান 1, অর্থাৎ a টু দি পাওয়ার x সমান log e বেস a, এইভাবে পেয়ে যাচ্ছি আমরা। এবার a টু দি পাওয়ার x মানে কি y, তাহলে y ইকুয়াল টু এটা লিখতে পারি যে y ইকুয়াল টু log e বেস a, এটা আমরা পেয়ে গেলাম। এখন এই জায়গাটা দেখো, y আর x তো সমান, তাহলে y ইকুয়াল টু a টু দি পাওয়ার y, তাহলে y ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে log e বেস a ইকুয়াল টু a টু দি পাওয়ার log e বেস a। তোমরা জানো যে এই দুটো বেস যদি সমান হয় log এর এই অংশটাকে ফিরে পাই, তাহলে log e বেস a সমান e। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে a ইকুয়াল টু e টু দি পাওয়ার 1 বাই, বা ঘুরিয়ে দাও না, উল্টে দাও না, log a বেস e সমান 1 বাই e, তাহলে a ইকুয়াল টু e টু দি পাওয়ার 1 বাই, এইভাবে আমরা ক্যালকুলেট। তো মোটামুটি আমরা সবটা আলোচনা করলাম, এবারে এমসিকিউ গুলো দেখবে। আর সামনে বৃহস্পতিবারের আগেই হয়তো একটা এক্সাম নিয়ে নেব, দেখি আমি তোমাদের করে দেবো কালকে বলে দেওয়ার চেষ্টা করছি কাল পরশুর মধ্যে। বৃহস্পতিবার তো আছেই, তার আগে যদি একটা পরীক্ষা নেওয়া যায়, যতগুলো পরীক্ষা নেওয়া যায় সেগুলো আমি চেষ্টা করছি। পরীক্ষার জন্য দরকার হলে এটা বাদ দিয়ে আলাদা একটা করে দিচ্ছি, অসুবিধা নেই, আর একটা ক্লাসরুম করে দিচ্ছি যেটা শুধু পরীক্ষাটাই হবে মাদ্রাসার জন্য আপাতত। ঠিক আছে, কারো কোনো কোয়ারি জিজ্ঞাসা কিছু থাকলে বলো, শুনে নেই 2 মিনিট।